গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন অব্রদীপ মণ্ডল, দেবরাজ প্রামাণিক, অজয় মাঝি এবং সোহানা আক্তার। কংগ্রেচুলেশন টু অল অফ ইউ। আপনি যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। দাদা, জলদি এক কাপ চা দাও, শীতে তো জমে গেলাম। বাবু বসুন, এক্ষুনি দিচ্ছি। কথাটা বলে চা বানাতে লাগলো দোকানদার। আমি জড়সড় হয়ে ব্রেঞ্চের এক কোণে বসে থাকলাম। কিছুক্ষণ পর দোকানদার চাটা আমার হাতে দিল। আজ প্রাণটা বাঁচালে তুমি, নয়তো শীতে জমে যাচ্ছিলাম প্রায়। আজ যে শীত পড়েছে, মনে হচ্ছে আগুনের উপর বসে থাকলেও শরীর গরম হবেনি। তা যা বলেছ। তা বাবু, আপনাকে তো এই গায়ে আগে দেখেছি বলে মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিকই ধরেছ। আমি কলকাতায় থাকি। তোমাদের এই মহেশপুর গ্রামে একটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলাম। সব কাজ শেষ হতে হতে এত লেট হয়ে যাবে বুঝতেই পারিনি। বেশ বেশ, তা রাতে থাকবেন কোথায়? না, থাকার কোনো পরিকল্পনা নেই। তোমার এখান থেকে এখন যাব স্টেশনে, তারপর কলকাতার ট্রেনে চেপে বাড়ি। কটা বাজে এখন বাবু? আমি হাত ঘড়িটা উঁচু করে সময় দেখলাম। এ কি, রাত তো দেখছি কম হলো না, 9টা প্রায় বাজছে। এত রাতে ট্রেন কি পাবো? না বাবু, এই মুকুন্দপুর স্টেশন থেকে লাস্ট ট্রেনটা ছেড়ে গেছে ঠিক 8:30টায়। আজ রাতে আর কোনো ট্রেন পাবেননি। দোকানদারের মুখে কথাটা শুনেই আমার ভেতরটা যেন আটকে উঠল। এ কি বলছো? আজ তো তাহলে মহা মুশকিলে পড়লাম। ঠিকই বলেছেন। তোমাদের এই গ্রামে কোনো হোটেল বা কটেজ আছে যেখানে রাতটা কাটাতে পারবো? না বাবু, হোটেল টোটেল নেই। খুব কষ্টে একটু বিদ্যুৎ এসেছে, তাই অনেক। দোকানদারের কথাগুলো শুনে বুকের ভেতরটা বেশ ভারী হয়ে উঠল। গ্রামটা বেশ অজপাড়া। গ্রামের মধ্যে আধুনিকের ছোঁয়া ঠিকমতো পায়নি। কারো কাছে যে একটা রাতের জন্য আশ্রয় চাবো তারও অবস্থা নেই। আমার এমন চিন্তিত মুখ দেখে দোকানে বসে থাকা লোকটা বলল, আপনাকে দেখে বেশ খারাপ লাগছে বাবু। আমি গরিব মানুষ, একটা ভাঙ্গা ঘরে আমার বউ বাচ্চা নিয়ে থাকি। আপনাকে যে একটু ঠাঁই দেব তারও কোনো ব্যবস্থা নেই। তাহলে আর কি করার, তোমার এই ব্রেঞ্চেই বসে রাতটা না হয় পার করে দেব। দেখলাম দোকানদার বেশ মনোযোগ দিয়ে কি যেন ভাবছে। বেশ কিছুক্ষণ ভাবার পর দোকানদার বলল, বাবু, আমার এক বন্ধু আছে, ওর বউ বাচ্চা ছেলেপুলে কেউ নেই, একাই থাকে। আপনি যদি চান তাহলে আজ রাতে ওর ওখানে থাকার একটা ব্যবস্থা করে দিতে পারি। দোকানদারের কথাটা শুনে মনটা বেশ আনন্দে ভরে উঠল। মুখে চিন্তার ভাঁজটা ভেঙে বললাম, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। পৃথিবীতে যে এখনো অনেক ভালো মানুষ রয়েছে, তুমি তার প্রমাণ। তেমন আর কি করলাম বাবু। তা বাবু, রাতের খাবারটা আমার এই দোকানে সেরে ফেলুন, তারপর আপনাকে নিয়ে সেখানে যাচ্ছি। তারপর হরির দোকানে বসে বেশ কিছুক্ষণ গল্প আর আড্ডায় মজে থাকলাম। রাতের খাওয়া দাওয়াটাও হরির দোকানের রুটি আর কলা দিয়েই সেরে ফেললাম। বাবু,
একটু বসুন, দোকানটার ঝাপটা বন্ধ করি, আপনাকে নিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণ বসে থাকার পর হরি তার দোকানের ঝাপটা বন্ধ করলো। হাতে একটা টর্চ নিয়ে দোকানের বাইরে বেরিয়ে এসে বলল, বাবু, আমার পিছু পিছু আসুন। আমি হরির পিছু পিছু হাঁটা শুরু করলাম। সময় তখন 10টার কাঁটা পেরিয়েছে বেশ খানিকক্ষণ আগে। গ্রামের সব মানুষ তখন গভীর ঘুমে মগ্ন। চারপাশে কুয়াশায় ঢেকে আছে। এক হাত সামনে কি আছে তাও যেন ঝাপসা দেখা যাচ্ছে। আর কত দূর? শীতে তো একদম জমে গেলাম। আর বেশি দেরি নয় বাবু, কাছাকাছি চলে এসেছি। ধান ক্ষেত পেরিয়ে এক জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম আমরা দুজন। ঘন কালো অন্ধকার, আর তার সাথে কিছু অজানা পাখির ডাক। এই শীতের রাতের কুয়াশা ঘেরা চারপাশে হঠাৎ দু একটা অজানা পাখির ডাকে ভেতরটা কেমন জানি কেঁপে উঠছিল। বেশ খানিকক্ষণ হাঁটার পর একটা জায়গায় এসে দোকানদার দাঁড়ালো। বাবু, এসে পড়েছি। দোকানদারের কথাটা শুনে ঘাড়টা ঘোরাতেই দেখলাম এক বিশাল বড় দেয়াল দিয়ে ঘেরা একটা জায়গা, আর উপরে একটা সাইনবোর্ডে লেখা মহেশপুর গোরস্থান। এ কি? এ তো একটা গোরস্থান। এখানে থাকতে হবে আমাকে? হ্যাঁ বাবু, এইখানেই আপনাকে আজ রাতটা পার করতে হবে। ভেতরে চলুন বাবু। এ কি পাগলের প্রলাপ বকছো? এই নির্জন জঙ্গলের ভেতরে এই গোরস্থানে আমি রাত কাটাবো? এ তো অসম্ভব। এত সাহস আমার 3 পুরুষেরও হবে না। তুমি চলো, তোমার চা দোকানের বেঞ্চেই বসে আজ রাতটা না হয় কাটিয়ে দিব ক্ষণে, তাও এখানে 1 মুহূর্ত নয়। আরে বাবু, এত ভয় পাচ্ছেন কেন? গোরস্থানে আবার কিসের ভয়? গোরস্থানে খারাপ কিছু থাকে না, আপনার কোনো ক্ষতি হবে না। শুধু রাতটাই তো। না না, কোনো দরকার নেই। আমি তোমার দোকানের বেঞ্চিতেই রাতটা কাটাবো। আমার কোনো সমস্যা হবে না। তুমি আমাকে তোমার দোকানেই নিয়ে চলো। যাবি না মানে? তুই যাবি, তোর ঘাড়ও যাবে। চল, জলদি ঢোক এই গোরস্থানে। চা দোকানদারের এই আচরণে আচমকা চমকে উঠলাম। এমন কথা শোনার পরেই বুঝলাম আজ নির্ঘাত ডাকাতের কবলে পড়েছি। আমি বললাম, তুমি এসব কি বলছো? আমার সব কিছু হাতিয়ে নিতে চাইছো তুমি? তা কখনোই পারবে না। আমি আমি এক্ষুনি পুলিশকে কল করছি। আমি এই কথাটা বলতেই দেখলাম দোকানদার তার কোমরের ভাঁজ থেকে একটা ধারালো ছুরি বের করলো। পুলিশকে ফোন দিবি? দে ফোন দে। পুলিশ আসতে আসতে তোর 3 টুকরো করে এই জঙ্গলে পুঁতে রেখে দিব। পুলিশ কেন, কোনো কাকপক্ষীতেও টের পাবে না। চুপচাপ যা বলছি মন দিয়ে শোন। এই গোরস্থানের পশ্চিম পাশের সেগুন গাছের নিচে একটা মাটির কবর আছে, আর সেই কবরের মাথার পাশে 1 হাত মাটির নিচে পাবি একটা ব্যাগ। তুই সেই ব্যাগটা নিয়ে আমাকে এনে দিবি, নয়তো তোর প্রাণ আজ আমার হাতেই যাবে। সেই দোকানদারের কথার আর কোনো উত্তর দিলাম না। তার কথা মতো কবরস্থানের ভেতরে প্রবেশ করলাম। কবরস্থানের ভেতরে প্রবেশ করতেই শরীরটা কেমন জানি ভারী হয়ে উঠল। কেন যেন মনে হচ্ছিল
হাজার হাজার চোখ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তার কথা মতো কবরস্থানের পশ্চিম পাশে গিয়ে দেখলাম সেগুন গাছের নিচে একটা কবর। তবে কবরটার মাটিগুলো কেমন যেন আলগা হয়ে আছে। আমি কবরের কাছে গিয়ে কবরটা কিছুটা খুঁড়তেই দেখলাম মুখ বাঁধা একটা ব্যাগটা হাতে তুলে নিলাম। আর সেই ব্যাগের মুখটা খুলতেই যা দেখলাম তা দেখে যেন শরীরের রক্তচাপ 3 গুণ বেড়ে গেল। ব্যাগের ভেতরে হিরে জহরাত স্বর্ণ কি নেই। দেখে বুঝলাম এই যেন কারো সারা জীবনের অর্জিত সম্পদ। আমি ব্যাগটা নিয়ে দাঁড়াতেই পুরো কবরে যেন এক তুফান আরম্ভ হলো। কবরের ভেতরে থাকা প্রত্যেকটা গাছ একটা আরেকটার সাথে প্রবল বেগে আছড়ে পড়তে থাকলো। আর সেই বাতাসের মধ্যে ভেসে এলো কিছু মানুষের অট্টহাসি। আমার সামনের কুয়াশা ঘেরা ঝাপসা দৃশ্য আস্তে আস্তে পরিষ্কার হতেই দেখলাম কিছু মানুষ গাছের ডাল থেকে ঝুলছে। আর তাদের প্রত্যেকের গলায় দড়ি। শরীরের মাংস যেন খসে খসে পড়েছে। চোখগুলো পচে তার থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আর তারা আমার দিকে তাকিয়ে সবাই একসঙ্গে হাসছে। আমি এক পা করে পেছোতে হঠাৎ কিসের সাথে যেন একটা হোঁচট খেয়ে মাটিতে ধপাস করে পড়লাম। আর আমার হাতে থাকা ব্যাগটা ছিটকে পড়ে গেল। আর তখনই দেখলাম সেই কবর থেকে একটা লোক আস্তে আস্তে উদীয়মান হচ্ছে। লোকটার পরনে ধুতি আর গায়ে একটা ছেঁড়া গেঞ্জি। তার দুটো চোখ যেন আগুনের ফুলকি। সে আমার দিকে তাকিয়ে বলল, তুই আমার সম্পদ নিয়ে যাবি? তোর এত বড় সাহস! আজ অব্দি বহু লোক চেষ্টা করেছে, তবে আমার থেকে ওরা কেউ এই ব্যাগ ছিনিয়ে নিতে পারেনি। তুইও পারবি না। এই টাকা, এই সম্পদ শুধুই আমার। আমাকে ক্ষমা করে দিন। এই স্বর্ণ অলংকার আমি নেইনি। আমাকে জোর করে এখানে পাঠিয়েছে। আমার আপনার সম্পদের প্রতি কোনো প্রকার লোভ নেই। আমাকে ক্ষমা করুন। আমার কথাগুলো শেষ হতে দেখলাম পেছন থেকে সেই দোকানদার দৌড়ে গোরস্থানে প্রবেশ করলো। আর সেই ব্যাগটা মাটি থেকে তুলে ওর বুকে জড়িয়ে ধরলো। পেয়েছি। এই 7,000 ধন এখন আমার, শুধুই আমার। আর তখনই সেই বৃদ্ধর দুটো হাত দোকানদারের দিকে ছুটে আসলো। আর দোকানদারের গলাকে সেই মানুষরূপী আত্মা তার পৈশাচিক দুটো হাত দিয়ে চেপে ধরলো। স্যার, আমায় ছেড়ে দে।
আর কত চেষ্টা করবি? আমার সম্পদ হাতিয়ে নিতে চাস? আজকেই তোর এই প্রাণ আমি কেড়ে নিব। আমার সম্পদে তোরা কেউ হাত দিতে পারবি না। প্রেতাত্মাটা এই কথাগুলো বলতে বলতেই দোকানদারের মাথাটা শরীর থেকে উকড়ে ফেলে দিল, আর সেই মুন্ডবিহীন ঘাড় থেকে অনর্গল রক্ত ঝরতে লাগলো। আমি আর এসব নিজ চোখে দেখতে পারছিলাম না। সমস্ত শরীর যেন হিমশীতল বরফের মতন হয়ে গেল। মুহূর্তেই সেখানটায় মাটিতে লুটিয়ে পড়লাম। চোখ যখন খুললাম, দেখি একটা মেঝেতে লম্বা হয়ে শুয়ে আছি, আর আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে পুরো গ্রাম। সবার মুখে এক বিষণ্ণতার ছাপ স্পষ্ট। আমাকে চোখ খুলতে দেখে একজন লোক বলে উঠল, বেঁচে আছে গো, বেঁচে আছে। এ মশাই, আপনার পরিচয়টা কি? আমি আমি কোথায়? আপনি এখন আছেন মহেশপুরের গোরস্থানের পাহারাদারের রুমে, আর আমি হচ্ছি এই গোরস্থানের একমাত্র পাহারাদার। কাল রাতে পেটের ব্যামোর কারণে কলঘরেই পড়েছিলাম পুরো রাত। যখন কলঘর থেকে বের হলুম, দেখছি গোরস্থানের পশ্চিম পাশটায় শীত হয়ে মাটিতে পড়ে রয়েছেন আপনি। প্রহরীর মুখে কথাগুলো শুনে গত রাতের সমস্ত কথা মনে পড়ে গেল। পুরো গ্রামবাসীকে গত রাতে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বললাম। আমার মুখে কথাগুলো শুনে তাদের কপালে একটা চিন্তার ভাঁজ ফুটে উঠল। তারপর পাশে বসে থাকা একজন লোক বলল, আমি এই গ্রামের মোড়ল। আপনার সাথে কাল রাতে যা ঘটেছে তা নতুন নয়। বহু লোকের পরিণতি এমনই হয়েছে, তবে সকলের ভাগ্য আপনার মতো ছিল না। যারা যারা সে টাকার লোভ করেছে, কেউ আর বেঁচে ফেরেনি। ওই বৃদ্ধ লোকটা কে ছিল? উনি হচ্ছেন রহিম। আজ থেকে 12 বছর আগে তিনি ইহলোক ত্যাগ করেন। তিনি ছিলেন আমাদের এই গ্রামের সব থেকে কৃপণ ব্যক্তি। তার জীবনে সে প্রচুর অর্থ জমিয়েছে, তবে সেগুলো ভোগ করার মতো তার আপন বলতে কেউ ছিল না। গ্রামে হরি মানে ওই চা দোকানদারের মতো বহু অসৎ লোকের নজরে পড়ে রহিম। তবে সে বেঁচে থাকতেই তার অর্থকড়ির উপরে কেউ চোখও ফেলতে পারেনি। একদিন রাতে হঠাৎ এক বুকের ব্যথায় আচমকা প্রাণ হারায় রহিম। এই গোরস্থানে ওকে মাটি দেওয়া হয়। এরপর থেকে গ্রামের বেশ কিছু অসৎ লোক একে একে তার সেই অর্থ খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও তার লুকিয়ে রাখা সম্পদ খুঁজে পাওয়া যায় না। কিন্তু এরপর থেকেই যারা রহিমের সম্পদের খোঁজ করতে এসেছিল, তারা সকলে একটা স্বপ্ন দেখতে পায়। তোরা কোথায় খুঁজছিস? আমার সব সম্পদ তো আমার কবরেরই ভিতরে। হায় হায় হায়, নিয়ে যা। এরপর থেকেই গ্রামের অনেকেই এই রহিমের কবরে গোপনে চুরি করতে আসে, এবং যারা এই ব্যাগ সেখান থেকে তুলে হাতে নিয়েছে, তারাই তার মুন্ডুটা রহিমের হাতে
হইয়েছে। ওই চা দোকানদারেরও বেশ লোভ ছিল এই টাকার উপরে, তবে সে জানতো যে এই টাকায় হাত দিলে তার প্রাণটা আর থাকবে না, তাই সে তোমাকে ফাঁদে ফেলে এই গোরস্থানে আসতে বলেছে। কিন্তু তুমি নির্দোষ, তাই তোমার কোনো ক্ষতি হয়নি। কিন্তু ওই দেখো হরির কি অবস্থা। সেই গ্রামে আর এক মুহূর্ত দেরি করিনি। দুপুরের ট্রেন ধরেই কলকাতায় ফিরে আসি, আর কখনো সেই গ্রামে যাইনি। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।